দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় লন্ডন বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার সেই বৈঠকের পরে দেশের রাজনীতিতে হাওয়া বদলেছে বলে মনে করেন রাজনৈতিক অনেক বোদ্ধা। সেখান থেকে অন্তত নির্বাচনের সময় নিয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। আলোচনার শুরুতে আমি শরীফুজ্জামান শরীফ, এই যে বৈঠকের পর বাংলাদেশের রাজনীতি, এখন এই রাজনীতি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রত্যাশা অনেক দিন ধরে, সে তার ভোটাধিকারটি প্রয়োগ করবে। এই দেশের সংবিধানের অনুযায়ী এই দেশের মালিক তো জনগণ, কিন্তু নানাভাবে সেই জনগণের মালিকানাটাকে অস্বীকার করা হয়েছে। এবং বাংলাদেশের গত 15 বছরের প্রায় 10 বছর যে নির্বাচন, 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনে আসলে জনগণের অংশগ্রহণ ছিল না। পাবলিককে ভোটাধিকার ছাড়া একটা বিরাট প্রজন্ম এখানে গড়ে উঠেছে। আজকে অসংখ্য মানুষ, তারা দীর্ঘ সময় এখানে বসবাস করছে, কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। সেই কারণে মানুষের মনের মধ্যে যে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের সঙ্গে আরও কতগুলো বিষয় যুক্ত হয়ে 1 বছর আগে এখানে একটা অভ্যুত্থান হয়েছিল, এবং এর ভেতর থেকে একটা সরকারে পরিবর্তন হয়েছে, পালিয়ে গেছে, পতন হয়েছে, এগুলো আমরা জানি। আমি যেটা মনে করি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা, তার পেছনে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাটাই ছিল মুখ্য। আমরা আমাদের ভোটাধিকারের মধ্য দিয়ে একটা সরকার নির্বাচিত করব এবং সে আমাদের দেশটাকে শাসন করবে। কিন্তু পরবর্তীকালে এই বিষয়টিকে একটু তার সাথে যদি কিন্তু নানা বিষয় যুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং ভোটাধিকার আমরা ফিরে পাবো, ভোট দিতে পারবো, এই বিষয়ে যে কোনো আলোচনা মানুষের মনের মধ্যে একটা আশাবাদ তৈরি করে। নির্বাচন কবে হবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে নানা সময় ধোঁয়াশাটা তৈরি করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, কবে নির্বাচন হবে, এই সংক্রান্ত যত ধরনের ধোঁয়াশা, এই ধোঁয়াশাগুলো তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ধর্ম উপদেষ্টা তিনি দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বলেছিলেন যে আওয়ামী লীগ তো 5 বছরের জন্য নির্বাচন করেছে, তো যেহেতু 6 মাস তারা থাকতে পেরেছিল, বাকি 4.5 বছর তো আমাদের হাতেই আছে। জনাব শরীফুজ্জামান, সেই বিষয়গুলো আমরা আগে অনেক বিষয় সবশেষ যেটা উপদেষ্টা যে বিষয়টা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে তিনি অনেকগুলো যদি কিন্তু সুতরাং যুক্ত করেছেন, যদিও বিএনপির ব্যাপারে বিএনপির সাথে বৈঠক করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা যে উনি বিএনপিকে সাইড করে যেভাবে গাড়িটা চালিয়ে দিতে চেয়েছিলেন সেটা পারেননি। কারণ উদাহরণ আপনাকে বলি যে এখনো আপনি যদি দেখেন যে তার সরকার এবং সরকারের ভেতর থেকে একটা বিরাট অংশ এখনো চেষ্টা করছে যে বিএনপিকে নানাভাবে যদি পারা যায় একটু ধাক্কা দেওয়া, একটু খোঁচা দেওয়া, একটু অন্যদিকে নিয়ে যাওয়া। এবং ঢাকা শহরে বিএনপির নেতারা তার সাথে বৈঠক করার জন্য চেষ্টা করেছেন, তিনি তাদেরকে সময় দেননি, অথচ তিনি এনসিপির সাথে বৈঠক করেছেন। আবার সেই মানুষটা যখন সুদূর লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের সাথে নিজের জায়গা থেকে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে, ধরে নিতে হবে যে তিনি কোনো একটি জায়গায় সোজা কথায় চিপায় পড়েছেন এবং সেখান থেকে উত্তরণের জন্য এই চেষ্টা করছেন। এবং আপনি এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে চিপার কথা আপনি বললেন, কি মনে হচ্ছে, কি ধরনের চিপা? প্রথমত
সরকার 1 বছর আগে দায়িত্ব গ্রহণ করে যে ধরনের একটা আশাবাদ তৈরি করেছিল যে আমাদের এখানে পুরনো যে রাজনীতি, সেই রাজনীতিকে বিদায় দিয়ে নতুন একটা ধারা তৈরি হবে, সেটি রাজনীতিতে, সেটি অর্থনীতিতে, আমাদের আচরণে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আমাদের সেই যে প্রত্যাশা, যে কথাগুলো সরকার বলেছিল, একটা কথাও সরকার রক্ষা করতে পারেনি। আমাদের এখানে আইনের শাসনের অনুপস্থিতি এখন আপনি দেখছেন। সুপ্রিম কোর্টের রায়, তার নির্দেশনা উপদেষ্টা মানছেন না, উপদেষ্টা পরিষদের সদস্যরা মানছেন না। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে কেন্দ্র করে যে ঘটনাগুলো আমরা দেখছি, এবং সুপ্রিম কোর্টকে তারা চ্যালেঞ্জ করছে। অর্থাৎ এটা তো আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এটা হবে একটা শাসনের পরিবর্তনের পর নতুন দিনের সাথে এটা তো যায় না। আপনার জননিরাপত্তার কথা বলেন, দুর্নীতির কথা বলেন, গতকালকে সুইস ব্যাংকের যে রিপোর্ট দেখেন, এই রিপোর্টগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই পরিবর্তনটা সরকার নিশ্চিত করতে পারেনি। সরকারের যে সংস্কারের যে প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়িত হয়নি, বরং তারপর নির্বাচন হচ্ছে, সামনে সম্ভব একটা তারিখ পড়েছে, কিন্তু সরকারকে বাধ্য হয়ে আপনি যদি এবং সুতরাং কথা বললেন, তার মানে কনফিউশন এখনো আছে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আপনার শেষ কথা দিয়ে আমি মোশাররফ ভাই আপনার কাছে আসছি যে এই যে কনফিউশন যে বিষয়, এত কিছুর পরও একটা বৈঠক, কাঙ্ক্ষিত বৈঠক, রাজনীতিতে অনেকটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এবং সে বৈঠকের আগে আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেটা হবে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। শরীফ ভাই যেটা বলে গেলেন, এখনো কিন্তু সেটা নিয়ে ধোঁয়াশা আছে, তারিখ নিয়ে, তারিখ দেওয়ার পরও ফেব্রুয়ারিতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক শরীফ সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন ধরে, বিশেষ করে এই লন্ডন বৈঠকটার আগেই রাজনীতির অঙ্গনটা কিন্তু অনেকটা ঘোলাটে ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতানৈক্য, সরকারের একলা চলো নীতি এবং আগামী নির্বাচন সম্পর্কে একটা ধূম্রজাল যে একটা ছিল, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। আমরা দেখেছি যে কথাটা শরীফ বলেছে, শরীফের সাথে আমি 100% একমত, যে এই অবস্থা উত্তরণের জন্য ডক্টর ইউনূস কিন্তু লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সাথে বৈঠক করে কিছুটা হলো এই মেঘটা কিন্তু কেটে গেছে। কিন্তু এটাকে আকাশটা যে সম্পূর্ণ পরিষ্কার, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ নাই এই কারণে যে আপনি দেখবেন ইউনূস সাহেব কি বলেছে, যদি খুব সংস্কার দৃশ্যমান হয় অথবা বিচার যদি ওই সময় দৃশ্যমান করা যায়, তাহলে হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন হতে পারে। আমাদের প্রত্যাশা ছিল, বা রাজনৈতিক অঙ্গনের প্রত্যাশাটা ছিল, উনি লন্ডন থেকে ফিরে আসার পর হয়তো এই ব্যাপারে নির্বাচন কমিশনকে একটা নির্দেশনা দেবেন। কিন্তু আপনি দেখবেন গত পরশুদিন আমরা দেখলাম নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত কোনো তারা নির্দেশনা পায়নি। আমরা গতকাল দেখলাম যে আর্মির একটা প্রেস কনফারেন্স, সেখানে তারাও বলছে নির্বাচনে আমাদের দায়িত্ব পালন করবে, এই জন্য এখনো কোনো নির্দেশনা আমরা দেয়নি। সুতরাং একটা কিন্তু যদি আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমরা চাই এই অবস্থাটা কেটে যাক। এই অবস্থা যদি কেটে না যায়, তাহলে বাংলাদেশ আগামী দিনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করবে, যে চ্যালেঞ্জগুলি রাষ্ট্র হিসাবে আমাদেরকে প্রচন্ড ঝাঁকুনি দেবে। যেমন আপনি আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি, আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুবই সংকুল, আমাদের দেশের এই যে রাজনৈতিক জীবনে খুব একটা স্বস্তি আছে বলে আমার কাছে মনে হয়, নানা সেক্টর থেকে নানা অসন্তোষ, এগুলিকে উত্তরণের একটাই পথ আছে, যে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। সেই ক্ষেত্রে এই সরকারের মধ্যে কিছুটা দোদুল্যমানতা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদের নানা কর্মকাণ্ডের মধ্যে। এই বৈঠকের আগ পর্যন্ত আপনাদের বেশ কিছু দাবি ছিল, এর মধ্যে মানে প্রধান যে দাবিগুলো ছিল, এর মধ্যে ছিল 3 উপদেষ্টার পদত্যাগ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন তো এখন আর আপনাদের ইসের মধ্যে নাই না। এখন দেখেন, বিএনপি বাংলাদেশের একটা সবচেয়ে বড় দায়িত্বশীল রাজনৈতিক দল। এখন রাজনীতি করতে গেলে আপনাকে কখনো ওয়ান স্টেপ আগাতে হয়, আবার অন স্টেপ পিছিয়ে হয়, এটাই গণতন্ত্রের একটা বিষয়। সেক্ষেত্রে ডক্টর ইউনূসের বৈঠকের পর হয়তো বিএনপির মধ্যে এমন একটা আশা সঞ্চারিত হয়েছে যে উনি হয়তো কমিটমেন্টটা রাখবেন, যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনটা, যার জন্য কিন্তু আমরা কি জন্য উপদেষ্টার বক্তব্য আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা বলেছিলাম ওনারা নিরপেক্ষতা হারিয়েছে, এটা কোনো বিশেষ গোষ্ঠী বা দলের স্বার্থে তারা কাজ করে। হয়তো ডক্টর ইউনূস, হয়তো আমি জানি না সেটা আসলে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, কিন্তু আমরা যৌথ বিবৃতিটা আমরা শুধু দেখেছি। তো সেখানে আপনি দেখবেন, সেখানে আমরা দেখেছিলাম যে হয়তো একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং এর মধ্যে যদি সরকার প্রয়োজনীয় সংস্কারটা সম্পূর্ণ করে,
কিন্তু সংস্কারের গতি দেখে আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। কিন্তু আপনার কাছে আমি একটা কথা স্মরণ করে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন প্রথম উনি একটা বক্তৃতা ভাষণ দিয়েছিলেন ঐক্যমত কমিশনে, উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলি যেই যেই বিষয়ে ঐক্যমত পোষণ করেন সেই সব বিষয়ে আমি বাস্তবায়ন করব, আর যেখানে কিছুটা দ্বিমত আছে তাইটা নিয়ে আলোচনা করব, আর যেটা নিয়ে ন্যূনতম কোনো ঐক্যমত পুচ্ছে না সেগুলি আগামী নির্বাচিত সরকার বা আগামী সরকারের জন্য আমরা রেখে যাব। ধন্যবাদ মোশাররফ ভাই, আমি আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আমি একটু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রয়োজনে আবারও দাঁড়াবে তারা বুলেটের সামনে, এবং সেখানে আর একটা কথা ছিল যে ডক্টর ইউনূস সাহেব একা হয়ে গেছেন। এই বিষয়টা মানে কি বলছে আপনার এই কিংবা আপনাদের পক্ষ থেকে যে কথাটা আসছিল এনসিপি সহ আরও বেশ কয়েকটা এই সরকারি নিয়ন্ত্রক কিংবা তাদের সঙ্গে আছে, তারা কেন তাদের সঙ্গে নেই? প্রথম জায়গাটা এনসিপিকে আমরা যতটুকু গুরুত্ব দিচ্ছি এটা তার শুধু ঐতিহ্যের কারণে। গণ অভ্যুত্থানে তাদের যে অংশগ্রহণটা ছিল, যদিও এনসিপি ছিল না, এই নেতারা ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দলে ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে যে স্খলনগুলো ঘটেছে, এনসিপিকে নিয়ে যত ধরনের বাজারে কথাবার্তা শোনা যায়, এরপরে এই দলটিকে নিয়ে যতটুকু আলোচনা হচ্ছে, আমি রাজনীতিতে তাদের যে খুব বেশি কিছু করতে পারবে বলে আমি মনে করি না। কারণ তারা তাদের সম্ভাবনাগুলোকে একেবারেই নষ্ট করে ফেলেছে। তাদের কিছু নেতা, তাদের মধ্যে অনেক পটেনশিয়াল কর্মীরা ছিলেন, নেতারা ছিলেন, একেবারে বিশ্ববিদ্যালয়ের ব্রাইট স্টুডেন্টগুলো একটা দল গঠন করলো, কিন্তু 6 মাস যেতে না যেতে সেই দলটাকে এই রকমের একটা জায়গায় নিয়ে আসবে এটি কাঙ্ক্ষিত ছিল না। সুতরাং এনসিপিকে এখন যতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে এর প্রধানতম কারণ হলো সরকার তাদের সঙ্গে আছে, এবং সরকার আছে, সরকারের সাথে তাদের সম্পর্কটা কতটুকু তারা বাইরে এসে বলেন যে দুজন উপদেষ্টা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্থানীয় সরকার উপদেষ্টা মুখে মাস্ক পরে এদের সঙ্গে গিয়ে বাইরে গিয়ে কোথায় যেন বৈঠক করছে। আবার প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়, এই তথ্যটিও শুনতে হয় তাদের কাছ থেকে, তার প্রেস উইং বলে না, তার মানে তার যে বক্তব্য, তার যে কথা, জনাব নাহিদ ইসলাম যে বিষয়টা বলছেন, তার মানে সেই কথার সাথে একমত হতে পারছেন? আমি যেটা মনে করি, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্রমশই তার যে পৃথিবীটা, এটাকে তিনি নানাভাবে সংকুচিত করে ফেলছেন। তার একটা বড় কারণ হচ্ছে অস্বচ্ছতা। আগের যে দুর্নীতি সহ অন্যান্য যে ট্র্যাডিশনগুলো ছিল, সেই ট্র্যাডিশনগুলো থেকে বেরিয়ে যাওয়ার কোনো চেষ্টা সরকারের মধ্যে নেই। সরকারের মধ্যে স্ববিরোধিতা আছে, অস্বচ্ছতা আছে। আপনি এই সময়কালে দেখছেন যে ইরান ইস্যুতে একেবারে সারা পৃথিবী যখন টালমাটাল, আপনার পররাষ্ট্র উপদেষ্টা কোথায়, এই প্রশ্ন বারবার করা হচ্ছে, সরকার কিছু বলছে না। সরকারের মধ্যে আরেকজন বিদেশ থেকে নিয়ে এসে আপনি যাকে দায়িত্ব দিয়েছেন, তিনি সরকারের স্পোক্সম্যান হিসাবে যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়ে আছেন, প্রচুর প্রশ্ন তৈরি করছে। সরকারের টিম ওয়ার্কটা প্রপারলি এগোচ্ছে কিনা এটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে নানা বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য যেমন আসছে, সরকারের মধ্য থেকে দুর্নীতির বিষয়গুলো যেমন আসছে, এবং যারা ক্ষমতায় থাকেন যত ভালো আচরণ করুক না কেন, জনগণের দৃষ্টি যেহেতু তাদের উপরে সবসময় থাকে, সেই কারণে তাদেরকে যেভাবে সতর্কতার সাথে পরিচালিত হতে হয়, চলতে হয়, এইখানে যেটা দেখা যায় যে সরকারের অনেকে সেটি করতে পারছেন না। জনগণকে সরকার মাঝে মাঝে ধোঁকা দিচ্ছেন এবং মানুষ সেটি ধরতে পারছে। আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে শেষ করে দেব এই জায়গাটায়, যে আপনি এর আগে যখন আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি যখন বিদেশে গেলেন, মানুষ কিন্তু ব্যাপক উত্তেজিত হলো। উত্তেজিত হওয়ার পর সরকার সঙ্গে সঙ্গে দুটো তদন্ত কমিটি করলো এবং তাদের একটা সময় দিয়ে কয়েকজন কর্মকর্তাকে আপনার তাদেরকে চাকরিচ্যুত করলো। 3 জন, একজন ডিআইজি কে, এডিশনাল আইজি কে, এডিশনাল আইজি না এডিসি কে, একজন এডিশনাল আইজির নেতৃত্বে একটা তদন্ত কমিটি, আর 3 জন উপদেষ্টার নেতৃত্বে আর একটা তদন্ত কমিটি করলো এবং বলা হলো 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবে এবং আব্দুল হামিদ কিভাবে বিদেশে গেছে এটি খুঁজে বের করা হবে, তাকে আমরা ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসবো। উনি 1 মাস পরে এলেন। এই 1 মাস পর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে ওনার নামে তো মামলা নেই, আমরা কিভাবে ধরবো। আবার
এই যে তদন্ত কমিটিগুলো হলো 15 দিনের জন্য, 1 মাস পরেও দেখা গেল যে এই তদন্ত কমিটি কোনো বৈঠক করেনি। মানুষ যেহেতু বিক্ষুব্ধ হয়েছিল, মানুষকে বোঝানোর জন্য, শান্ত করার জন্য তাৎক্ষণিকভাবে 2টো কমিটি হলো, কিন্তু এই কমিটি কোনো অ্যাক্টিভিটি করলো না। অর্থাৎ এই যে ধোঁকাবাজিগুলো সরকারের পক্ষ থেকে, মানুষ এই সব কারণে সরকারের উপরে ক্রমশ বিরক্ত হচ্ছে। এবং সরকারের স্পেসটা যখন আপনি দেখবেন মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো আপনি রক্ষা করছেন না, এবং মানুষ এটি বুঝতে পারছে, স্বাভাবিকভাবে আপনার প্রতি মানুষের যে শ্রদ্ধা, যে সমর্থন, সেই সমর্থন সংকুচিত হয়। ধন্যবাদ। এবং এই সরকারটা তো মানুষের সমর্থনের উপরে টিকে ছিল এতদিন। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। জনাব এবিএম মোশাররফ হোসেন ধোঁকাবাজির একটা বিষয় নিয়ে আসতেন, সেই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আমার স্পেসিফিক যে প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনের যে সময় নিয়ে লন্ডনে যে বৈঠক হয়েছে সে বিষয়ে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাচনের সময় তারা একমত নয় সে সময়ের সঙ্গে। আপনাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা সরকারের পার্ট, সরকার এবং তারা একই সুরে কথা বলে এবং অনেক ডিসিশন মেকিংয়ে তারা থাকে। তাহলে কিভাবে সম্ভব যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কথা বললেন সেটা? না, ইউনূস আপনি একটা জিনিস এখানে শরীফুজ্জামান শরীফ কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। একটা সময় কি আমরা এখনো মনে করি যে ইউনূসের ব্রেন চাইল্ড হলো এনসিপি, যে কারণে আপনার নিশ্চয় মনে আছে বাইরে গিয়ে উনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন ছাত্রদের সঙ্গে একটি দল হবে। আবার এবার উনি জাপান গিয়ে বলেছিলেন যে নির্বাচন পিছাতে হবে কারণ ছাত্রদের একটু সময় দেওয়া দরকার। সুতরাং এনসিপি হলো তার মূল স্টক হোল্ডারের মধ্যে একটা। কিন্তু উনি মনে করছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তার এই কৌশল তাকে খুব সাফল্য এনে দিচ্ছে না, বরং নানা ক্ষেত্রে বিতর্ক তৈরি করে দিচ্ছে। যার কারণে বিএনপির সাথে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের কোনো বিকল্প ডক্টর ইউনূসের সামনে খোলা ছিল না। কারণ রাজনীতির যে একটা অস্থিরতা, এই অস্থিরতাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এই বৈঠকটি খুবই টনিকের মতো কাজ করেছে। আপনি দেখেন যে বিএনপিকে সাথে একটা যেমন বৈঠক হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনের যে কোনো সেক্টর থেকে আপনি দেখবেন এই বৈঠকটাকে কিন্তু ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে সরকার যেভাবে চলতে চাচ্ছে বাস্তব চিত্র কিন্তু সেভাবে না। কারণ এনসিপিকে দিয়ে আপনি আগামী দিনে, অনেকে বলে এনসিপি আগামী দিনের আছে কি নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী, আপনার নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী হতে পারে। আর যেই দলটির এখন পর্যন্ত নিবন্ধন নাই, যে দলটা এখন গঠনতন্ত্র তৈরি করতে পারে না, যে দলটা কি রাজনৈতিক ফিলোসফিকে আমরা জানি না, যে দলটা বাংলাদেশে এখনো পর্যন্ত সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারে নাই, আপনি তাকে জনগণের কাছে আপনি পরিচয় করে দিয়েছেন আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। এগুলি আমি মনে করি রাজনীতিতে অনভিজ্ঞতা এবং অপরিপক্কতার একটা নমুনা হলে এগুলি। এই জায়গা থেকে কিন্তু ইউনূস সরকারকে বেরিয়ে যেতে হবে। এই যে কথাটি শরীফ চমৎকারভাবে বলেছে, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে এটা বলবে কে? সে বলবে অথবা তার ফ্রেন্ড সুইল বলবে। সেখানে আমরা কেন নাহিদ ইসলামের কাছ থেকে শুনতে হচ্ছে? আবার এখন কি বললেন আপনি? নাহিদ ইসলাম বললো যে বিষয়টা বলেন যে প্রয়োজনে বুলেটের সামনে দাঁড়াবে, একা হয়ে গেছে। আপনি দেখেন ইতিহাসকে যদি আপনি দেখেন, ইতিহাসে কোনো ঘটনা কিন্তু দ্বিতীয়বার ঘটে না, একবারই ঘটে। তো সুতরাং এই সকল কথা বলে এই যে তারা যে একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে, অর্থাৎ নির্বাচন পেয়ে, এই যে আপনি মনে করেন বাংলাদেশের এখানে শরীফ আছে যে রাজনীতির পাশাপাশি অনেক সামাজিক বেশ কিছু সংগঠন নিয়ে কাজ করে। আজ আমাদের বাংলাদেশের মানুষের কাছে কি বার্নিং কোশ্চেনগুলো কি? এক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা অবনতি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্বস্তি, আগামী দিনের নির্বাচন কিভাবে হবে সেইটা নিয়ে একটা অনিশ্চয়তা। এইগুলি বাদ দিয়ে আপনাকে কি কেউ নতুন সংবিধান রচনা করতে হবে? আপনি একটা বাংলাদেশই করেন, জরিপ করেন, দেখেন কত পার্সেন্ট লোক চায়। অথবা আমার রাষ্ট্রের মূলনীতি চেঞ্জ করে দিতে হবে, এটা কত পার্সেন্ট লোক চায়? এই স্রোতের বিপরীতে কেন হাঁটে বারবার? এটা হলো কেউ কেউ চায় যে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কোনো কোনো সদস্য, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। কারণ তারা তো এই জায়গায় আসার মতো রাজনীতিও করে না, যে নির্বাচন করে ক্ষমতা আসে, তারা একটা সুযোগে দায়িত্ব পেয়েছে, মনে করে যতদিন ক্ষমতা থেকে যেতে পারি। ধন্যবাদ। এরকম একটা খায়েশ তাদের মধ্যে আছে। ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি একটু আগে যে বিষয়টা বলছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা বিষয় আপনি নিয়ে আসছিলেন, সেখানে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার পরও সে বসতে পারছেন এবং এটা নিয়ে আন্দোলন হচ্ছে। পাশাপাশি রিসেন্টলি সচিবালয়ে যে ধর্মঘট শুরু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো যে সৃষ্টি হচ্ছে, সরকার বারবার এই বিষয়গুলো নিয়ে ভাবনার মধ্যে এখনো আছে, ভাবছে, এবং সিটি কর্পোরেশন নিয়ে তারা 2 সিটিতে নির্বাচনের কথা এখনো ভাবছে, পদক্ষেপ নিচ্ছে না। এই যে জটিল সমীকরণ বা জটিল পরিস্থিতির সৃষ্টি, তো গভর্নমেন্ট নিজেই তৈরি করে দিচ্ছে। আমাদের এখানে যে গণ অভ্যুত্থানটা হলো তার কয়েক মাস আগে শ্রীলঙ্কায় আর একটা অভ্যুত্থান হয়েছিল আমাদের এই সাউথ এশিয়ার মধ্যে। আপনি যদি খেয়াল করেন শ্রীলঙ্কা এই সময়ের মধ্যে
তার সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। সে তার দেশে দুটো নির্বাচন করেছে, তার ইকোনমি আগের জায়গায় ফিরে গেছে। আমাদের কাছে যে পরিমাণ তারা ঋণ ছিল সেটা শোধ করে দিয়েছে। এই যে পরিবর্তনগুলো, আমার এখানে পরিবর্তনের জায়গাটা আপনি স্পষ্ট করে একটা জায়গা কি বলতে পারবেন যে আমরা এই জায়গাটায় ইমপ্রুভমেন্ট আমাদের হয়েছে, আমরা সেই যে গর্তের ভেতর থেকে বেরোতে পেরেছি? সংস্কার নিয়ে যে এত কথা বলা হচ্ছে, আপনার সংস্কার ইস্যুতে আপনি জনপ্রশাসন সংস্কারের জন্য কমিশন করেছেন, তারা রিপোর্ট দিয়েছে, হঠাৎ করে আপনি সেটাকে বাইপাস করে এই যে সরকারি কর্মচারীদেরকে চাকরিচ্যুতি সংক্রান্ত যে সিদ্ধান্তটা নিয়ে গত কয়েকদিন ধরে, প্রায় মাসখানেক ধরে সরকারি কর্মকর্তাদেরকে এই যে উস্কানি দিয়ে রাখলেন, এর পেছনে আমি তো মনে করি দেশের মধ্যে সবসময় একটা আনস্টেবল অবস্থা যদি টিকিয়ে রাখা যায়, তাহলে নির্বাচন থেকে শুরু করে পরিবর্তনের যে প্রচেষ্টাগুলো সবগুলোকে থামিয়ে দেওয়া যাবে। এই কাজগুলো যারা করছেন তারা পেছন থেকে, এরা সব হচ্ছে খেলারা। কোনো না কোনো ভাবে আপনি যেখানে কমিশন করেছেন এবং বারবার কমিশনের কথা বলছেন, হঠাৎ করে এটি কেন করতে হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনার কথায় যদি আমি আসি, যারা এই পিছন থেকে কলকাঠিনা যারা খেলছে, সরকারও তো নির্বাচন চাচ্ছে যে আরো পিছায়। আমি ওই জায়গাটা আপনাকে আসছি। এই যে সিটি কর্পোরেশন নিয়ে যে অচল অবস্থা, কোর্টের যে নির্দেশটা আপনি মানলেন না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পোকসম্যান হিসাবে কথা বলছেন কে? স্থানীয় সরকার উপদেষ্টা। আচ্ছা, স্থানীয় সরকার উপদেষ্টার বাইরে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টা জানেন না? সিটি কর্পোরেশনে যা হচ্ছে তিনি কেটে জানেন না? তার কাছে এই খবরটি কি নেই? তো রেসপন্সিবিলিটি কি তার একটুও নেই? তার এই টিমের স্থানীয় সরকার উপদেষ্টার কি সমস্ত রেসপন্সিবিলিটি? আমি তো মনে করি এই যে স্থানীয় সরকার উপদেষ্টা, গ্রামে একটা কথা আছে, মানে ছাগল নাচে খুঁটির জোরে। স্থানীয় সরকার উপদেষ্টা সুপ্রিম কোর্টকে যে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন এবং মাঝে মধ্যে একটু চোখ গরম করছেন, এই যে তার ক্ষমতা, এই ক্ষমতা তিনি কোথা থেকে পাচ্ছেন? আমি তো মনে করি তার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সাপোর্ট তার প্রতি আছে, অদৃশ্য সাপোর্ট, তারা বলছেন না। তা না হলে আপনি ক্যাবিনেটে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেন, যখন বৈঠক হয় সিটি কর্পোরেশনের এই যে অচল, তারা কি এই কারণেই করছেন যে তারা জানেন যে তাদের কিছু হবে না, তারা শক্তি দেখাচ্ছেন। সেকেন্ড শক্তিটা পিছনে কি? শক্তির পেছনে মানে সবসময় যে শক্তিশালী মানুষটি থাকতে হয় তা না, কখনো কখনো ষড়যন্ত্রের ছোট্ট একটা গ্রুপ, তারা এমন কতগুলো ঘটনা ঘটিয়ে ফেলে যে ঘটনাগুলোর ভেতর থেকে আপনার নতুন নতুন ইস্যু তৈরি হয়। হঠাৎ করে আমাদের এখানে এই যে দুটো সিটি কর্পোরেশনের নির্বাচনের যে ভাবনাটা নিয়ে আসা, আমি তো মনে করি যে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার এবং এটি নিয়ে প্রচুর কথা হয়েছে যে আমাদের জাতীয় নির্বাচন, সেই ধারণা থেকেই তারা এই সামনে নির্বাচনের ধারণা নিয়ে আসছে পরিকল্পিতভাবে। এই যে এজেন্ডাগুলো না, এগুলোর পেছনে কেউ না কেউ আছে যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বিতর্কিত করতে চায়, প্রলম্বিত করতে চায়। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। জনাব এবিএম মোশাররফ হোসেন, আজকেও কয়েকটা পত্রপত্রিকার নিউজ বেরিয়েছে যে জুলাই মাসেই আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। আসলে কি, মানে কবে? মানে আসলে আপনি দেখবেন আমাদের ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফেরার জন্য উনি প্রস্তুত। কিন্তু এখানে জানেন যে তারেক রহমান সাহেবের যে এখানে থাকার জন্য যে বাসস্থান প্রয়োজন হবে, এটা তাদের তো এখন কোনো বাড়ি নেই। তাদের একটা বাড়ি ছিল, সেটাকে প্রস্তুত করা হচ্ছে। এক, অন্যদিকে আমরা মনে করি যে বাংলাদেশের যেই সিকিউরিটির যে ব্যাপার, সেখানেও একটি সংকট রয়েছে বলে আমরা মনে করি, কারণ এই সরকার এখন আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে না। তো সুতরাং আমরা সাময়িক অবস্থা বিবেচনে আমরা মনে করছি তারেক রহমান খুব শীঘ্রই ফিরবে, হয়তো বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না। সেটা আপনাদের রাজনীতির জন্য অবশ্যই টার্নিং পয়েন্ট, মানে সেটা কিভাবে হবে? কারণ জাতীয় রাজনীতি এখন যে অবস্থা, না এইটা তো মনে করেন তারেক রহমান এখনো তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিচালনা করছেন, কারণ প্রায় বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর 2018 পর থেকে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সুতরাং উনি কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে ওনার একটা কানেক্টিভিটি আছে। উনি ডেইলি মিনিমাম 15 থেকে 20টা মিটিং বিভিন্নভাবে করছে স্কাইপের মাধ্যমে। সুতরাং তারেক রহমান আমাদের কাছ থেকে খুব একটি দূরে এটা ভাবার কোনো কারণে, আমরা মনে করি তারেক রহমান সাহেব আমাদের সাথেই আছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত নেতৃত্ব দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরা যদি কখনো কোনো সংকটে পড়ি তাৎক্ষণিক আমরা যোগাযোগ করছি। সুতরাং তারেক রহমানের শূন্যতা কিন্তু হয়তো বাংলাদেশের মানুষ ফিজিক্যালি অনুভব করছে, কিন্তু আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আমরা কিন্তু সার্বক্ষণিক মনে করি যে তারেক রহমান আমাদের সাথেই আছে।
আপনি ইনসিকিউরিটি একটা জায়গা বললেন যে দেশে ফেরা, সেইটা মানে কোন দিকটা? এটা হলো কি, আসলে এই সরকার আপনি দেখেন অনেক ক্ষেত্রে তারা কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আজকে দেখেন এখন আইন শৃঙ্খলা আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারছি না, এখনো পর্যন্ত পুলিশ ইনঅ্যাক্টিভ দায়িত্ব পালন করছে, এখনো কিন্তু সমাজে নানা ক্ষেত্রে নানা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিক ক্ষেত্রে এই সরকারের উচিত ছিল বিশেষ করে আইন শৃঙ্খলাটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, সেই ক্ষেত্রে আমরা নানা ক্ষেত্রে দেখছি ব্যর্থ হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে তারেক রহমানের মতো একটা বড় দলের চেয়ারম্যান তার নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকাটা আমাদের জন্য স্বাভাবিক। ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সুইজারল্যান্ড ব্যাংকে বাংলাদেশের টাকা জমা নতুন কোনো ঘটনা নয়। এবারও তাদের সুইস ন্যাশনাল ব্যাংকের যে হিসাব, সেই হিসেবে বাংলাদেশিদের কাছ থেকে তাদের যে টাকা জমা পড়েছে এক বছরে, মানে 23 সালে যে টাকা জমা পড়েছিল তার 33 গুণ বেড়েছে, এবং সেই টাকার পরিমাণ 8,808 কোটি টাকা। শরীফ ভাই, এই টাকা এক বছরে মানে কারা? ধন্যবাদ। গতকালকে বেশ আলোচিত হয়েছে এটা, তবে এর মধ্যে একটা অস্পষ্টতা আছে। এক বছরের মধ্যে কিন্তু 24 যদি আপনি ধরেন, 24 সালে দুটো সরকার, একটা হচ্ছে শেখ হাসিনার সরকার 7 মাস এবং ডক্টর ইউনূসের সরকার 5 মাস, মানে যৌথভাবে। তো আমার ধারণা যৌথভাবে দুই পক্ষেরই। আচ্ছা, দুই পক্ষেরই। তো শেখ হাসিনার সরকারের লুটপাট নিয়ে আমাদের এখানে প্রচুর কথা হয়, তার পক্ষে লুটপাটের পক্ষে আমাদের কাছে অসংখ্য অভিযোগ আছে, প্রমাণও আছে। কিন্তু তারপরে যে সরকারটা এসেছে, যে সরকারটা শেখ হাসিনার সরকারের দুর্নীতির বিরুদ্ধে একদিকে যুদ্ধ ঘোষণা করছে, আবার তাদের সময়ে এই যে টাকাটা জমা হচ্ছে, এর ভেতর থেকে আমরা বুঝতে পারি যে এই সরকারটাও স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করছে না। কারণ সরকারের আপনি যদি ধরেন, সেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি ধরেন যে আগের যে আর্থিক 7 মাসের যে দুর্নীতিটা হয়েছে, তার আগের যে 15 বছরের দুর্নীতি হয়েছে, তার জন্য যদি সরকারকে আপনি দায়ী করেন, তাহলে এই যে 8 মাসের যে টাকা পাচার হয়েছে, 5 মাসের টাকা, এটার জন্য আপনি অবশ্যই ইউনূস সরকারকে দায়ী করবেন, তার তাদেরকে দায়ী করবেন, সরকারের দায়িত্ব আছে। তার অর্থ হচ্ছে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে একটা অর্থবহ পরিবর্তনের জন্য জীবন দিয়েছিলাম, সেই অর্থবহ পরিবর্তনটা আমাদের এখানে আসেনি। আমাদের এখানে যারা সুযোগ পাচ্ছে, ওই যে 2 দিন 3 দিন পর পর অডিও ফাঁস হচ্ছে, এই যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার এই পর্যন্ত আমি প্রায় 15-20টা অডিও দেখলাম বিভিন্ন সময়, তিনি ঘুষ চান 20 কোটি, 30 কোটি, 50 কোটি। এই যে তথ্যগুলো বেরিয়ে আসছে, সরকার কি এগুলো প্রতিকারে কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা বাংলাদেশে কোন স্ট্যান্ড নিচ্ছে? না। আগের সরকার যেভাবে ঘটনা শোনার পরে মানে চুপসে যেত, অন্যদিকে নিয়ে যেত, এই সরকার তো সেম কাজ করছে। আপনার শিল্পকলা ডিজি যে পদত্যাগ করে চলে গেল, অভিযোগ কার বিরুদ্ধে করলো? একজন উপদেষ্টার বিরুদ্ধে, সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে। সরকার কি সেটি তদন্ত করেছে? না। অর্থাৎ তার একজন করে উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ডিসি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে আর্থিক যে দুর্নীতি, একটা দুর্নীতির বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমরা শুধুমাত্র আমরা তো একই ট্রেনে আছি। শুধুমাত্র আওয়ামী লীগ আমলে সংগঠিত যে দুর্নীতি, আওয়ামী লীগের যে আচরণটা ছিল, আওয়ামী লীগ দুর্নীতি বিরোধী অভিযান বলতে কেবল বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করাকেই বুঝতো। তাদের নেতাদের বিরুদ্ধে মামলা করা, তাদের একজন ছাত্রলীগের জেলার সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছিল, তার কাজের লোকের 400 কোটি টাকা। এই ঘটনাগুলো আমরা জানি, প্রায় সবাই ছিল। আজকেও সরকার আওয়ামী লীগের ওই যে ভূত, সেই ভূত থেকে বেরিয়ে আসতে পারে নাই। সরকারের আমলার থেকে শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, একটা অভিযোগের তদন্ত হচ্ছে না। আমাদের এখানে আমরা বারবার বলেছি যে উপদেষ্টারা সম্পদের হিসাব দিক, আমলারা সম্পদের হিসাব দিক। আপনি আমলাদেরকে সংস্কার করছেন, পরিবর্তন করছেন, কিন্তু আমলারা সরকারের কথা শুনে তাদের সম্পদের হিসাব দেবে না। সরকার যদি শক্ত হয়, এদের এতটা সাহস নেই যে সম্পদের হিসাব দেবে না। সরকার চায় না, উপদেষ্টারা চায় না, এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সেই টাকা গিয়ে জমা হচ্ছে সুইস ব্যাংকে। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। জনাব এবিএম মোশাররফ হোসেন, যারাই আসছে একই কাজ করছে, সরকার
এবং টাকা পাচার থামছে না, চলছে। এই যে ট্রেন, এই যাত্রা, এটা স্টপ হবে না। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা তো একটা 5ই আগস্টে একটা পরিবর্তনের বাংলাদেশ চেয়েছিলাম। তা আপনার এত দুর্নীতির কথা আমরা শুনি যে অমুক নেতা অমুক আওয়ামী লীগের এই সেই এত কোটি টাকা পাচার করেছে। এই যেমন দেখলাম আমরা শরীফ, ওই যে তাদের ভূমিমন্ত্রী সাইদুর রহমান শেখর, জাভেদ, 366টা বাড়ি পাওয়া গেছে। আপনি সরকার কি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করছে? আমরা দেখলাম দুদক নোটিশ দিচ্ছে, জব্দ করাচ্ছে। আর এগুলো তো বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। রাইট। তো বিশেষ ট্রাইব্যুনালে বিচার হয়ে আপনাকে বোঝাতে হবে সরকার এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু হচ্ছে না। তো এই যে কথাটা শরীফ বলেছে, আমরা গতকালকেও দেখলাম যে গাজীপুরে একটা ট্রান্সফারে 50 কোটি টাকা লেনদেন হয়েছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাই না। তো তাইলে আমরা 5ই আগস্ট যে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম, আমরা কি বাংলাদেশ এখন প্রত্যাশা করি? আমি তো দেখি না সেই কোনো পরিবর্তন বাংলাদেশের। বরং আরো দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দিনে দিনে আরো দুর্বল হয়ে যাচ্ছে, জবাবদিহিতা নাই। এখন আপনি দেখবেন আরেকটা জিনিস, যে এই যে একটা উপদেষ্টা মণ্ডলী, কারণ এখানে তো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠনের কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা নাই, বরং এখানে আরেকটা একটা স্বেচ্ছাচারী প্রশাসন কিন্তু এখন তৈরি হয়েছে। আপনি যদি কোথাও কোনো অনিয়ম দুর্নীতি দেখেন, যদি আপনি কোনো সরকারি কর্মকর্তাকে বলেন ভাই এটা নিরপেক্ষ গভর্নমেন্ট, এখানে ভাই আপনাদের কথা শোনা যাবে না, তাহলে আমাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ। আর ওনারা যে দুর্নীতির সাথে জড়িত, অব্যবস্থাপনার সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, ওইটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।